কল্পনা করা যাক দিল্লির মতো একটা মেট্রো শহরের মানে কোন একটা ব্যস্ত পাড়ার কথা। এমন একটা জায়গা যেখানে সকাল শুরু হয় গাড়ির হর্ন, রাস্তায় মানুষের কোলাহল আর প্রতিদিনের জীবনের একটা চেনা ব্যস্ত ছন্দের মধ্যে দিয়ে। হ্যাঁ, দিল্লির ওই ঘিঞ্জি এলাকাগুলোতে তো সারাক্ষণই একটা প্রাণবন্ত ব্যাপার থাকে। একদম। সন্তনগর, বুরাড়ি ঠিক এমনই একটা এলাকা। 2018 সালের 1 জুলাই সকালটাও কিন্তু আর 5টা দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু একটা নির্দিষ্ট বাড়ির সামনে এসে সেই চেনা ছন্দ হঠাৎ যেন একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। একটা পরিবার যারা কাল রাত পর্যন্ত হাসি খুশি ছিল, তাদের বাড়ির ভেতর থেকে জীবনের আর কোনো সাড়া শব্দ আসছে না। তার বদলে সেখানে নেমে এসেছে এক অদ্ভুত হাড়হিম করা নীরবতা। আজ আমরা এমন এক নীরবতার কথা বলবো যা যে কোনো কোলাহলের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমি সায়ন্তন। আর আমি অতিথি। সত্যের খোঁজে ক্রাইম কথা এর গভীর আলোচনায় স্বাগত। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি মর্মান্তিক সত্য ঘটনার গভীর অনুসন্ধান। ঠিক। আজ আমরা ফিরে যাব সেই সন্তনগরের চুন দাওয়াত পরিবারে, যারা স্থানীয়ভাবে ভাটিয়া পরিবার নামেও পরিচিত ছিল। এই পরিবারের 3 প্রজন্মের 11 জন সদস্যের মৃত্যুর এক অদ্ভুত এবং শিহরণ জাগানো ঘটনার আদ্যোপান্ত আজ আমরা বিশ্লেষণ করব। হ্যাঁ, আমাদের এই অনুসন্ধানের মূল উদ্দেশ্যই হলো এটা বোঝা যে কিভাবে একটা আপাতদৃষ্টিতে স্বাভাবিক, উচ্চশিক্ষিত আর আর্থিকভাবে সচ্ছল পরিবারের 11 জন সদস্য মাত্র এক রাতের ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মানে এর পেছনের মনস্তাত্ত্বিক কারণ আর রহস্যগুলোর শিকড় পর্যন্ত পৌঁছানো। তাহলে সেই ভয়ঙ্কর সকালের দৃশ্যপট দিয়ে শুরু করা যাক। পাড়ার অন্যান্য দোকানপাট খুলে গেছে, রাস্তায় মানুষের যাতায়াতও শুরু হয়ে গেছে, কিন্তু ভাটিয়া পরিবারের মুদি দোকানটা সেদিন খোলেনি। শুধু তো মুদি দোকান নয়, ওদের একটা প্লাইউডের ব্যবসাও ছিল, সেটাও বন্ধ ছিল। প্রতিদিন সকালে এই পরিবারের সদস্যরা এলাকার মানুষদের সাথে হাসি ঠাট্টা করে দিন শুরু করেন, অথচ আজ সব একদম চুপচাপ। প্রতিদিন সকালে যে প্রতিবেশী তাদের সাথে হাঁটতে যেতেন, তিনি যখন দেখলেন দোকান বন্ধ, তিনি স্বভাবতেই একটু অবাক হলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, শুধু ভেজানো ছিল। হ্যাঁ, আর সেই প্রতিবেশী যখন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন, তখন তার চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে ওঠে যা মানুষের মস্তিষ্ক একবারে প্রসেস করতে পারে না। বালির ভেতরে ছাদের লোহার গ্রিল থেকে 10 জন মানুষ একসাথে ঝুলছেন। বাপরে, সত্যি মানে ভাবা যায় না। একদম তাই। আর অন্য একটা ঘরে পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য, যিনি সম্পর্কে সবার দাদি, তার মৃতদেহ মেঝেতে পড়ে আছে। তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমার তো শুনেই গা শিউরে উঠছে। দৃশ্যটা কল্পনা করলে শরীরের রক্ত হিম হয়ে আসে। 3 প্রজন্মের 10 জন মানুষ, যাদের মধ্যে 15 বছরের 2 কিশোর কিশোরীও আছে, তারা এভাবে ঝুলন্ত অবস্থায়। এখানেই তো আসল রহস্যটা দানা বাঁধে। সেটাই তো, মানে এখানে একটা জোরালো প্রশ্ন তৈরি হয়। এটা তো কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব। কিভাবে 10 জন মানুষ, ভিন্ন বয়সের, ভিন্ন মানসিকতার, কোনো রকম জোর জবরদস্তি বা চিৎকার ছাড়া একসাথে এভাবে ঝুলে পড়তে রাজি হলো? ঠিক বলেছ। মানে পুলিশ রিপোর্ট অনুযায়ী প্রতিবেশীরা রাতে কোনো চিৎকারের শব্দ পায়নি। মৃতদেহগুলোতেও কোনো ধরনের ধস্তাধস্তির চিহ্ন ছিল না। হ্যাঁ, মানুষের তো একটা বেসিক সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, তাই না? বাঁচার তাগিদ। শ্বাসরোধ হওয়ার মুহূর্তে তো অন্তত কেউ একজন বাঁচার চেষ্টা করবে, হাত পা ছুড়বে, কিন্তু সেখানে এমন কিছু লেশ মাত্র ছিল না। এই নীরবতাই তো এই ঘটনার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধাঁধা। এটাকে একটা নিখুঁতভাবে মহড়া দেওয়া কোনো নাটকের সাথে তুলনা করা যেতে পারে। একটা নাটক? হ্যাঁ, ধরুন একটা নাটক যার জন্য হয়তো অনেক দিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল, আর যার শেষ দৃশ্যটি ছিল মৃত্যুর। অপরাধের দৃশ্য দেখে পুলিশও প্রথমে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল, কারণ যদি এটা সাধারণ খুন হতো তবে ধস্তাধস্তির চিহ্ন থাকত। খুনি বা খুনিরা 11 জনকে একসাথে এভাবে নিপুণভাবে ঝুলিয়ে দেবে আর কেউ টু শব্দটিও করবে না, এটা তো অসম্ভব। আবার যদি সাধারণ আত্মহত্যার তত্ত্ব ধরা হয়, তবে একসাথে এতজন মানুষের এমন শান্তভাবে কোনো সুইসাইড নোট ছাড়া মৃত্যুবরণ করাটা মনস্তাত্ত্বিক দিক থেকে প্রায় অবাস্তব। ঠিক এই জায়গাতেই কিন্তু তদন্তের মোড় পুরোপুরি ঘুরে যায়। যখন পরিষ্কার হয়ে গেল যে এটি বাইরের কোনো আততায়ীর কাজ নয়, তখন পুলিশ বাড়ির ভেতর থেকে প্রমাণ খুঁজতে শুরু করে।
আর তখনই তারা এমন কিছু উদ্ধার করে যা সাধারণ খুন বা আত্মহত্যার সব তত্ত্বকে একেবারে বাতিল করে দেয়। হ্যাঁ, বাড়িটি তল্লাশি করে পুলিশ মোট 11টি ডায়েরি উদ্ধার করে। 11টি ডায়েরি? হ্যাঁ, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ডায়েরিগুলো কোনো সাধারণ দিনলিপি ছিল না। এগুলো লেখা হয়েছিল 2007 সাল থেকে 2018 সাল পর্যন্ত। দীর্ঘ 11 বছর ধরে একটা নির্দিষ্ট প্যাটার্নে এই ডায়েরিগুলো লেখা হচ্ছিল। এবং এই ডায়েরিগুলোর ভেতরে যা লেখা ছিল, বাপরে, তা যে কোনো হরর গল্পকেও হার মানায়। ডায়েরিগুলোতে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা ছিল কিভাবে ফাঁসি নিতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, মুখ কিভাবে টেপ দিয়ে ঢাকতে হবে, আর কিভাবে চোখ বেঁধে রাখতে হবে। সত্যি কি এত বিস্তারিত লেখা ছিল? শুধু তাই নয়, কে কোন টুলের উপর দাঁড়াবে, দড়ির ফাঁস কেমন হবে, সব কিছুর নিখুঁত নির্দেশনা ছিল সেখানে। আর সবথেকে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, ডায়েরিতে লেখায় নির্দেশাবলীর সাথে অপরাধস্থলে দৃশ্যের হুবহু মিল ছিল। মানে ডায়েরিতে ঠিক যেভাবে বলা হয়েছিল, মৃতদেহগুলো ঠিক সেইভাবে ঝুলছিল। অদ্ভুত! ডায়েরিতে এই পুরো প্রক্রিয়াটিকে বড় তপস্যা বা বটগাছের আরাধনা বলে উল্লেখ করা হয়েছিল, তাই না? হ্যাঁ, নির্দেশ দেওয়া ছিল যে সবাইকে বটগাছের ঝুড়ি বা শেকড়ের মতো ঝুলতে হবে। হাত পা এমনভাবে বাঁধতে হবে যাতে কোনোভাবেই তা খোলা না যায়। আর চোখ মুখ বন্ধ করার কারণ? চোখ এবং মুখ এমনভাবে বন্ধ করতে হবে যাতে বাইরের কোনো আওয়াজ কানে না পৌঁছায় এবং নিজেদের কোনো শব্দ বাইরে না যায়। ডায়েরির নির্দেশ অনুযায়ী এই তপস্যা করলে নাকি কোনো এক উচ্চতর শক্তি তাদের রক্ষা করতে আসবে। কিন্তু এখানে তো একটা বিশাল বড় খটকা লাগছে। একটু দাঁড়াও, মানে বিষয়টা তলিয়ে দেখা দরকার। বলো। দীর্ঘ 11 বছর ধরে একটা পরিবারে এমন কিছু চলছিল, অথচ আশেপাশের কেউ বা আত্মীয় স্বজন ঘুণাক্ষরেও কিছু টের পেল না। দিল্লির মতো একটা ঘিঞ্জি এলাকা, যেখানে এক বাড়ির বারান্দা থেকে অন্য বাড়ির রান্নাঘর দেখা যায়, সেখানে একটা আস্ত পরিবার 11 বছর ধরে এমন অদ্ভুত আচারের প্রস্তুতি নিচ্ছে, আর কেউ কিচ্ছু জানল না। এটা কিভাবে বাস্তবে সম্ভব? প্রশ্নটা খুবই যৌক্তিক। একটা পরিবার কি আসলেই 11 বছর ধরে এমন একটা দ্বৈত জীবন কাটাতে পারে? এটাই এই ঘটনার সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক দিক। সমাজবিজ্ঞানে একটা ধারণা আছে যাকে বলা হয় ফ্রন্ট স্টেজ এবং ব্যাক স্টেজ বিহেভিয়ার। মানে বাইরের পৃথিবীর কাছে তারা ছিল একটি আদর্শ, সুখী এবং অত্যন্ত সফল পরিবার। হ্যাঁ, পরিবারের বাচ্চারা পড়াশোনায় বেশ ভালো ছিল, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি প্রকাশ্যে আসেনি কোনোদিন। এমনকি মৃত্যুর কয়েকদিন আগেই তো পরিবারের এক মেয়ের খুব ধুমধাম করে এঙ্গেজমেন্ট হয়েছিল। প্রতিবেশীদের সাথেও তাদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। এই নিখুঁত ফ্রন্ট স্টেজের আড়ালেই লুকিয়েছিল তাদের ভয়ঙ্কর ব্যাকস্টেজ। 2021 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত হাউস অফ সিক্রেটস ডকুমেন্টারিটি যদি বিশ্লেষণ করা হয়, যা এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি এবং আমাদের এই আলোচনার অন্যতম সূত্র, সেখানে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে এই ডায়েরিগুলো পরিবারের দৈনন্দিন জীবনের একটা অলিখিত সংবিধানে পরিণত হয়েছিল। বাইরের কেউ এই ডায়েরিগুলোর অস্তিত্ব টেরই পায়নি। তো ডায়েরির পাতা থেকে এবার যদি আমরা মানুষের মনের গহীনে তাকাই, তবে এই অদ্ভুত আচরণের বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি হতে পারে? কারণ সাধারণ যুক্তিতে তো এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে 11 জন সুস্থ স্বাভাবিক মানুষ স্রেফ একটা ডায়েরির লেখা পড়ে গলায় দড়ি দিতে রাজি হয়ে যাবে। মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় শেয়ার্ড ডিলিউশনাল ডিসঅর্ডার বা ফলির অ্যাডিউ। আর যেহেতু এটা পুরো পরিবারের মধ্যে ছড়িয়েছিল, তাই একে ফলি অফ ফ্যামিলিও বলা যেতে পারে। আচ্ছা, বিষয়টা একটু বুঝিয়ে বলবে? হ্যাঁ, এটি এমন একটা মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তির অলীক বিশ্বাস, ভ্রম বা ডিলিউশন তার আশেপাশের ঘনিষ্ঠভাবে যুক্ত মানুষদের মধ্যেও সংক্রামিত হয়। এই পরিবারটি বাইরের দুনিয়া থেকে নিজেদের মানসিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। বুঝতে পেরেছি। মানে তাদের কাছে বাইরের যুক্তির চেয়ে নিজেদের ভেতরের এই অলীক বিশ্বাস অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। একদম। বিষয়টা অনেকটা মনের ভাইরাসের মতো। শারীরিক ভাইরাসের মতোই এই মনের ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়ায়, বিশেষ করে যারা খুব ঘনিষ্ঠভাবে একসাথে থাকে। যেমন ধরুন, একটা বদ্ধ ঘরে একজন হাঁচলে বাকি সবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি মানসিক একটা বদ্ধ ইকো চেম্বারের মধ্যে একজন মানুষের তৈরি করা একটা বিকল্প বাস্তবতা ধীরে ধীরে বাকি সবার যুক্তিবোধকে আচ্ছন্ন করে ফেলে।
ঠিক তাই। শক্তি বা ইমিউন সিস্টেম বলে আর কিছু থাকে না, তারা সেই প্রথম ব্যক্তির অলীক বিশ্বাসটাকে পরম সত্য বলে মেনে নিতে শুরু করে। একদম নিখুঁত উপমা। থামো একটু। এই মনের ভাইরাস কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের এই পরিবারের পেছনের ইতিহাসটা দেখতে হবে। হ্যাঁ, ইতিহাসটা জানা খুব জরুরি। এই পুরো জিলিউশনের শুরু হয়েছিল একটা বড় ট্রমা বা শোক থেকে। 2007 সালে এই পরিবারের যিনি প্রধান, অর্থাৎ পরিবারের পিতা, তিনি মারা যান। যে কোনো পরিবারের জন্যই প্রধান অভিভাবকের মৃত্যু একটা বড় ধাক্কা। অবশ্যই। এই পরিবারের ক্ষেত্রে সেই শোক একটা শূন্যতা সৃষ্টি করেছিল। তারা আর্থিকভাবে এবং মানসিকভাবে দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক সেই দুর্বল মুহূর্তে পরিবারেরই একজন সদস্য দাবি করতে শুরু করে যে মৃত পিতার আত্মা তার উপর ভর করছে এবং তাকে নির্দেশ দিচ্ছে। এখানে গল্পটার সবচেয়ে অদ্ভুত মোড় নেয়। শোক থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক কিছু আঁকড়ে ধরে ঠিকই, কিন্তু কিভাবে একটি পরিবারের সবাই এমন অন্ধবিশ্বাসে ডুবে গেল যেখানে তারা মৃত্যুর মতো একটা চরম সিদ্ধান্তকে উদ্ধার পাওয়ার উপায় বা একটা পবিত্র আচার হিসেবে মেনে নিল? সেটাই তো আশ্চর্যের। পরিবারের অন্যান্য সদস্যদের তো অন্তত প্রশ্ন করা উচিত ছিল যে আমরা গলায় দড়ি কেন দিচ্ছি। আসলে এই প্রক্রিয়াটা এক রাতে ঘটেনি। এটা ছিল 11 বছরের একটা ধীর গতির ব্রেন ওয়াশিং বা কন্ডিশনিং। ডায়েরিতে প্রথমে খুব সাধারণ নির্দেশ আসত। সাধারণ নির্দেশ কিরকম? যেমন ধরো, দোকান কিভাবে চালাতে হবে, ব্যবসায় কি পরিবর্তন আনতে হবে, বাড়ির কে কোন দায়িত্ব পালন করবে। কাকতাজীয়ভাবে এই নির্দেশগুলো মেনে চলার পর তাদের ব্যবসায় বিপুল উন্নতি হয়। আর্থিকভাবে তারা অনেক সচ্ছল হয়ে ওঠে। ওহ আচ্ছা, তার মানে একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট তৈরি হয়েছিল। একদম। পরিবারের সদস্যদের মনে এ বিশ্বাস গেঁথে যায় যে এই নির্দেশগুলো সত্যিই তাদের মৃত পিতার কাছ থেকে আসছে এবং এগুলো মেনে চললে পরিবারের শুধু ভালোই হবে। যখন ছোট ছোট নির্দেশে সফলতা আসতে শুরু করে, তখন মানুষের প্রশ্ন করার প্রবণতা কমে যায়। তারা পুরোপুরি আত্মসমর্পণ করে। তার মানে এটা অনেকটা ফুটন্ত জলের ব্যাঙের মতো অবস্থা। জল যখন ধীরে ধীরে গরম হয়, ব্যাঙ বুঝতে পারে না যে সে সেদ্ধ হচ্ছে। এখানেও 11 বছর ধরে ধীরে ধীরে যুক্তিবোধের মৃত্যু করছিল। কিন্তু যখন চূড়ান্ত নির্দেশ এলো যে হাত পা বেঁধে গলায় দড়ি দিতে হবে, তখনও কি কেউ প্রতিবাদ করল না? কারণ তাদের বিশ্বাস করানো হয়েছিল যে তারা মারা যাবে না। ডায়েরিতে খুব স্পষ্টভাবে লেখা ছিল যে যখন তারা চরম বিপদে পড়বে, যখন তাদের শ্বাস আটকে আসবে, ঠিক সেই অন্তিম মুহূর্তে তাদের মৃত পিতা আবির্ভূত হবেন। বাপরে! হ্যাঁ, তিনি এসে তাদের দড়ির ফাঁস খুলে দেবেন এবং তাদের রক্ষা করবেন। এই আচারের উদ্দেশ্য কিন্তু আত্মহত্যা ছিল না। এর উদ্দেশ্য ছিল আত্মার শুদ্ধিকরণ এবং একটি উচ্চতর আধ্যাত্মিক স্তরে পৌঁছানো। মানে তারা এতটা কনফিডেন্ট ছিল? তারা এতটাই নিশ্চিত ছিল যে তারা বেঁচে যাবে যে তারা আচারের পর পান করার জন্য জলের কাপ পর্যন্ত গুছিয়ে রেখেছিল। ভয়ঙ্কর একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। তার মানে এই 11টি ডায়েরি এবং এই পুরো আচার সবকিছুই আসলে কোনো একজন ব্যক্তির মস্তিষ্কপ্রসূত। যদি এটি শেয়ার্ড ডিলিউশনাল ডিসঅর্ডার হয়, তবে সেই পেশেন্ট জিরো বা মূল চক্রীতিকে, যার মস্তিষ্ক থেকে এই 11 বছরের ডায়েরি লেখা হয়েছিল, যে পুরো পরিবারকে এই অলীক বিশ্বাসের জালে আটকে ফেলেছিল। তদন্তের সবচেয়ে বড় চমকটা কিন্তু এখানে। এতক্ষণ ধরে আমরা যে মাস্টার মাইন্ড বা মূল চক্রীর কথা ভাবছি, যে পুরো পরিবারের ওপর আধিপত্য বিস্তার করেছিল, সেই ব্যক্তিটির নাম হল ললিত। ললিত? হ্যাঁ, এবং সবচেয়ে অবাক করার মতো তথ্য হল, ললিত কিন্তু পরিবারের সবচেয়ে বয়স্ক বা প্রবীণ সদস্য ছিলেন না। তিনি ছিলেন পরিবারের সবচেয়ে ছোট ছেলে। এটা তো ভারতীয় সমাজ ব্যবস্থার একেবারে পরিপন্থী। মানে সাধারণত আমাদের সমাজে পরিবারের যিনি সবচেয়ে প্রবীণ, যেমন বড় ভাই বা কাকারা, তারাই পরিবারের মাথা হন এবং সবাই তাদের নির্দেশ মেনে চলে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। সেখানে পরিবারের সবচেয়ে ছোট ছেলে, যাকে কিনা সবার কথা শুনে চলার কথা, সে কিভাবে সবার মনস্তত্ত্ব এত গভীরভাবে নিয়ন্ত্রণ করল? বড় ভাই বা পরিবারের অন্য বয়স্ক সদস্যরা কিভাবে একজন ছোট ভাইয়ের কথায় এত বড় একটা চরম সিদ্ধান্ত নিল? এটাই ললিতের তৈরি করা বিভ্রমের সবচেয়ে শক্তিশালী দিক। ললিত জানত যে পরিবারের ছোট ছেলে হিসাবে সে সরাসরি কোনো নির্দেশ দিলে কেউ সেটা মানবে না। তাই সে নিজের কর্তৃত্ব ফলায়নি। সে মেকানিজম হিসাবে ব্যবহার করেছিল তাদের মৃত পিতাকে। 2007 সালের আগে ললিত একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিল এবং তার কথা বলার ক্ষমতা হারিয়ে গিয়েছিল। যখন তার পিতা মারা যান,
তার কিছুদিন পর ললিত হঠাৎ করে আবার কথা বলতে শুরু করে। আচ্ছা। কিন্তু সে নিজের গলায় কথা বলতো না, সে ঠিক তার মৃত বাবার গলার স্বর নকল করে কথা বলতো। বাবার মতো হাবভাব, বাবার মতো গলার আওয়াজ, সবকিছু সে এমনভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলত যে পরিবারের সদস্যরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে তাদের বাবা ললিতের শরীরের মাধ্যম দিয়ে তাদের সাথে যোগাযোগ করছেন। তার মানে ললিত পরিবারের ছোট ছেলে হিসেবে নয়, বরং পরিবারের সর্বময় কর্তার আত্মা হিসেবে নির্দেশ দিচ্ছিল। ডায়েরিগুলো আসলে ললিতের মনের কথা হলেও পরিবারের কাছে সেগুলো ছিল তাদের ঈশ্বরের তুল্য বাবার দৈববাণী। একদম ঠিক বলেছ। কিন্তু একটা ব্যাপার, ললিত কি সত্যিই কোনো মানসিক রোগে ভুগছিল, নাকি পুরোটাই তার একটা সুপরিকল্পিত ভান ছিল পরিবারের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য? মনোবিজ্ঞানীদের মতে এটা স্রেফ ভান ছিল না। ললিত নিজেও একজন ভুক্তভোগী ছিল। সে সিভিয়ার পিটিএসডি এবং সাইকোসিসে ভুগছিল। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তার এই মানসিক অসুস্থতার কোনো চিকিৎসা হয়নি। হ্যাঁ, আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে এমনিতেই অনেক লোকচুরি থাকে। বিশেষ করে যদি কোনো মানসিক বিভ্রমকে আধ্যাত্মিকতা বা দৈব শক্তির মোড়ক দেওয়া হয়, তবে সেটাকে অন্ধভাবে পুজো করার প্রবণতা আমাদের সমাজে খুব প্রবল। ললিতের মানসিক বিকৃতিকেও পরিবার দৈব আশীর্বাদ হিসেবে ধরে নিয়েছিল। ডায়েরিগুলো পড়লে বোঝা যায় সেগুলো একটা দীর্ঘস্থায়ী মানসিক বিভ্রমের দলিল ছিল। ললিত নিজেও বিশ্বাস করত যে তার ভেতর দিয়ে তার বাবার আত্মা কথা বলছে। আর এই অবিসংবাদিত অন্ধবিশ্বাসটাই কাল হয়ে দাঁড়ালো, যার চূড়ান্ত পরিণতি ছিল এই 11 জনের মর্মান্তিক মৃত্যু। এই হাড় হিম করা ঘটনাটি শুধু একটা পরিবারের করুণ পরিণতি নয়, এটি আসলে আমাদের বৃহত্তর সমাজ, অন্ধবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকগুলো অত্যন্ত অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরে। যদি শুরুতেই ললিতের এই মানসিক অবস্থার চিকিৎসা করা হতো, যদি পরিবারটি বিষয়টিকে অলৌকিক বলে মেনে না নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেত, তবে হয়তো আজ এই 11 জন মানুষ বেঁচে থাকতেন। একদম ঠিক বলেছ। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষাই হলো মানসিক স্বাস্থ্যকে অবহেলা করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। যখন কোনো বিশ্বাস, তা সে যতই পারিবারিক বা আধ্যাত্মিক হোক না কেন, প্রশ্ন করার ঊর্ধ্বে চলে যায়, তখনই সেটা সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক। ক্রিটিক্যাল থিঙ্কিং বা যুক্তিবোধ যখন নিঃশর্ত আনুগত্যের কাছে হার মানে, তখন মানুষের আর নিজের বলতে কিছু থাকে না। বুড়ারির এই ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বিপদের সংকেতগুলো হয়তো আমাদের খুব আশেপাশেই থাকে, কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না বা দেখতে চাই না। এই পুরো বিশ্লেষণ শেষে একটা গভীর এবং অস্বস্তিকর প্রশ্ন আমাদের সবার মনের ভেতরেই হয়তো উকি দিচ্ছে। প্রশ্নটি হল, অন্ধবিশ্বাস এবং পরিবারের প্রতি নিঃশর্ত আনুগত্য কি কখনো কখনো আমাদের যুক্তিবোধকে এতটাই ধ্বংস করে দিতে পারে যে আমরা নিজেদের এবং নিজের ভালোবাসার মানুষদের চরম সর্বনাশের দিকে ঠেলে দিই, অথচ টেরও পাই না? এই প্রশ্নটা সত্যি ভাবিয়ে তোলে। এই বিষয়ে অনেক ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কমেন্ট বক্সে এই বিষয়ে নিজস্ব মতামত এবং চিন্তাভাবনা শেয়ার করার জন্য শ্রোতাদের অনুরোধ করছি। হ্যাঁ, এমন একটা জটিল মনস্তাত্ত্বিক বিষয়ে নানা রকম মতামত এবং বিশ্লেষণ উঠে আসাটা অত্যন্ত জরুরি। তাই যুক্তিবোধ এবং বিশ্বাসের এই দ্বন্দ্ব চলতে থাকুক। আমি সায়ন্তন। আর আমি অতিথি। সত্যর খোঁজে ক্রাইম কথা থেকে আজকের মতো বিদায়। ভালো থাকবেন। ভালো থাকবেন।